হ্যালো ভালোবাসার মানুষজন, মহাজাল পরিবারে আপনাকে স্বাগতম। তলোয়ার দিয়ে লড়তে চাইলেও তো সাধারণ কিছু স্পেলের প্রয়োজন হয়, কিন্তু আমি সেটাও পারবো না। কি করব বুঝতে পারছিলাম না। তার মধ্যেই আমার সামনে দুটো মাঝারি সাইজের ম্যাপ চলে আসলো। দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাতা খাচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না, কিন্তু সময় নষ্ট করে লাভ নেই। আমি সময় নষ্ট করলে অন্য কেউ চলে আসবে এগুলো স্বীকার করতে, আর তখন আমার কোনো অর্থ উপার্জন হবে না। আমি ভেরুতাকে পিঠ থেকে হাতে নিলাম। তলোয়ারটা কাপড়ে পেঁচানো ছিল। আমার কাছে কিছু অর্থ আসলে আমাকে ভেরুদার জন্য একটা জামা কিনতে হবে। আমি ভেরুদার হাতল ধরে দাঁড়িয়ে আছি। ম্যাপ দুটো দাঁড়িয়ে আছে সামনে, কিন্তু আমার ভয় করছে ওদের আক্রমণ করতে। সাধারণভাবে আমার কোনো শক্তি নেই ম্যাপদের সাথে লড়াই করার, কিন্তু কিছু তো করতে হবে আমাকে। আমি ভেরুদাকে নিয়ে আক্রমণ করে দিলাম একটার উপরে। একটার সামনের একটা পায়ে আমি স্লাইস দিলাম। সাথে সাথে ম্যামতের পায়ের মধ্যে আমার তলোয়ার ঢুকে গেছে। আমি টেনে বের করব, কিন্তু ম্যামতের পায়ের ব্যথায় জোরে নাড়া দেওয়ায় আমার তলোয়ার তার পায়ের মধ্যেই রয়ে গেল, আর আমি দৌড়ে ছিটকে পড়লাম। আমি এখন কি করব বুঝতে পারলাম না। অনেকটা দূর এবং উপর থেকে পড়ায় আমার বুকের মধ্যে আমি অনেক ব্যথা পেয়েছি। মনে হচ্ছে পাঁজরের হাড় ভেঙে গেছে। আমি তারপরও উঠলাম। একটা ম্যামথের কাছে যদি আমি হেরে যাই তাহলে কখনো চলবে না। আমার মাথার মধ্যে রাগ উঠে গেল। আমি দৌড়ে ওদের কাছে যেতে লাগলাম। দুজনেই আমার উপর ওদের পা এবং মাথার লম্বা নাক দিয়ে আক্রমণ করতে লাগলো, কিন্তু রাগের কারণে আমার শরীর এখন হালকা মনে হচ্ছে। আমি খুব সহজেই তাদের আক্রমণগুলো প্রতিহত করতে পারলাম এবং অনেকটা দূর থেকে স্লিপ করে যেখানে আমার তলোয়ার রয়েছে সেখানে পৌঁছে সাথে সাথে বিরুদ্ধকে টান দিয়ে আমি বের করে ফেললাম। এবার আমি দৌড় দিচ্ছি এবং একই সাথে দুটো ম্যাপকেই একসাথে আক্রমণ করছি। আমার স্পিড এবং আক্রমণের পাওয়ার আগের থেকে অনেকটা বেড়েছে। আমি দুটোর পায়ে অনেক আক্রমণ করেছি, যার ফলে দুটো একদম মাটিতে পড়ে গেছে। আমি আর দেরি করলাম না, দুটোর মাথাতে দুটো আঘাত করলাম ভীরুদাকে দিয়ে, আর এর ফলে তারা আর নড়াচড়া করতে পারছে না। আমি ম্যাজিক্যাল পাথর বের করলাম এবং একটা ঘষা দিলাম। সাথে সাথে ম্যাপ সহ আমি আর্কাইভ করে টেলিপোর্ট হয়ে গেলাম। আমি রেজিস্টার অফিসের সামনে গেলাম এবং সেখান থেকে আমার মিশনের অর্থ আমি নিয়ে নিলাম। মোট 10টা স্বর্ণমুদ্রা পেয়েছি আমি ম্যাপ দুটোর জন্য। 10 স্বর্ণমুদ্রা দিয়ে আমার জন্য একটা ড্রেস আর ফেরুদার জন্য একটা ড্রেস কিনতে হবে। আমি আর দেরি করলাম না। দেখতে দেখতে আমার দিনগুলো ভালোই কাটতে লাগলো। আর্কাইভের মিশনগুলো করতে করতেই আমার অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। এখন প্যালেস থেকে কিচ্ছু বলে না, সোজা জেনারেলের আদেশ করেছে আমার যা ইচ্ছা সেটা করতে। তাই কোনো গার্ডদের ভয় পাওয়ার আমার আর দরকার নেই। আমি শহরের সাথে অনেক পরিচিত হয়ে গেলাম এই কয়েকটা দিনের মধ্যে। এর মধ্যে একদিন আমি গেলাম একটা মিশনে, যেটা একটা নতুন গুহা ছিল। এটা আগে কখনো কেউ দেখেনি। হঠাৎ 2 দিন হলো এটা দেখা দিয়েছে শহরের পিছনের পাহাড়ে, আর সেখানে এক গ্রুপ আর্কাইভ সদস্য গেছে, কিন্তু তাদের এখনো কোনো খবর পাওয়া যায়নি। আমার কাজ হলো তাদের খুঁজে ঠিক মতো বাইরে নিয়ে আসা। এটার জন্য আমি 100 স্বর্ণমুদ্রা পাবো। তাই আমি সহজেই রাজি হয়ে গেছি এটার জন্য। ভিতরে গুহার মধ্যে ঢুকে আমি নিজেই হারিয়ে গেছি, কারণ ভিতরে ঢুকে আমি দুটো রাস্তা পেয়েছি। ডান দিকে ঢুকে ভিতরে আরো 4টা পেয়েছি। এবার ডান দিকটা ঢোকার পর 8টা রাস্তা পেয়েছি। এবার আমি খুব বিরক্ত হয়ে গেছি, কি করব বুঝতে পারছিলাম না। এবার বাম দিকের একটা রাস্তা দিয়ে ঢোকার পর আবার 16টা রাস্তা পেলাম। এবার বুঝতে পারলাম সামনে যে কোনো একটা রাস্তা নিলেই আমি 32টা রাস্তা পাবো আবার। তাই আমি আর সামনে আগালাম না। বুঝতে পারলাম আমি হারিয়ে গেছি গুহার মধ্যে। তাই পিছনে যেতে চাইলাম, কিন্তু পিছনে একটা রাস্তা দিয়ে ঢোকার পর আবারও দুটো রাস্তা পেলাম। দুটো ডান দিকটার দিকে ঢোকার পর 4টা পেলাম। এই অবস্থা দেখে আমি একদম গুহার মাটিতে বসে পড়লাম। আমি বুঝতে পারছি আমি নিজেই হারিয়ে গেছি এটার ভিতরে। কোনো মতেই আমি বের হতে পারবো না এখান থেকে, কিন্তু এখানে থাকলে তো আমি না খেয়ে মরবো। আমি এখানে মরতে চাই না। বেশি চিন্তার কারণে আমার ঘুম পাচ্ছে অনেক। আমি ঘুমিয়ে গেলাম গুহার দেয়ালের সাথে পিঠ লাগিয়ে। অনেক গভীর ঘুমের মধ্যে পৌঁছে গেছি। কোনো স্বপ্ন দেখছি কিনা সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু ঘুম ভাঙার পর নিজেকে আলোকিত একটা জায়গায় খেয়াল করলাম আমি। জায়গাটা একদম গুহার মতো না, কিন্তু আমার মনে আছে আমি গুহার মধ্যে ছিলাম যেখানে আমি হারিয়ে গিয়েছিলাম। আর সেখান থেকে এখানে কিভাবে আসলাম সেটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমার সামনে একটা বয়স্ক ব্যক্তি হাত পা ছড়িয়ে ধ্যানে বসে আছে, যার চুল এবং মুখের সাদা দাড়ি মাটি পর্যন্ত পৌঁছে গেছে। আমি বুঝতে পারছি না আমি কোথায় এবং কিভাবে এখানে আসলাম। জায়গাটা আর্কাইভের হলের মতোই বিশাল, তবে পার্থক্য হলো আমি এখান থেকে বের হওয়ার কোনো জায়গা দেখছি না। এখানে কিভাবে আসছি সেটা আমি জানি না, তাই বের হওয়ার রাস্তা আমি দেখতে পাচ্ছি না। উপরের কিছু উজ্জ্বল পাথর রয়েছে যেগুলো দিনের মতো আলো দিচ্ছে, আর 3টা ফলের গাছ রয়েছে একদম মাঝখানে। একটা পুকুরও রয়েছে ছোট্ট এক কোনায়, আর সবটা জায়গা ঘাসে ভরা। আমি এরকম জায়গা আমার জীবনে প্রথম দেখলাম। সূর্যের আলো ছাড়া যে পাথরের আলোতে গাছ বেঁচে আছে,
এটা দেখে আমি অবাক হয়েছি। আমার ওঠা দেখে বৃদ্ধ লোকটা চোখ খুলল। আপনি কে? আর আমি কোথায় এখন? এখানে আসলাম কিভাবে? এক এক করে উত্তর দিচ্ছেন। আমার নাম কি সেটা আমি নিজেই ভুলে গেছি এখানে এত বছর থেকে। তবে হ্যাঁ, তোমার মতো আমিও 100 বছর পূর্বে এখানে একটা গুহার মধ্য থেকে এসেছি। আর এই জায়গাটাকে বলে রুইন অফ ড্রিম। আর আমার যতদূর মনে আছে আমি এখানে একটা গুহার মধ্য থেকে এসেছি। তুমিও সেভাবেই এসেছো। আপনি এখানে 100 বছর যাবত আছেন? হ্যাঁ, শুধু আমি না, এখানে 100 বছর পর পর একজন করে লোক আসে। তো এখান থেকে বের হওয়ার চেষ্টা করেননি? বের হওয়ার কোনো রাস্তা নেই। প্রথম 30 বছর আমি ব্যর্থ চেষ্টা করেছিলাম, কিন্তু তারপর বুঝতে পারলাম এখান থেকে বের হতে পারবো না। তাহলে কি আমাকেও এখানে সারা জীবন আটকা থাকতে হবে? হয়তো। কিন্তু দুঃখজনক, আমার বয়স হয়েছে। শেষ বয়সে আমি সঙ্গী পেলাম এখানে থাকার জন্য। অবশ্য একটা মেয়ে হলে এখানেই বংশবিস্তার করতে পারতাম, কিন্তু আমি হলে একটা ছেলে। আপনি কি এই আশায় ছিলেন? আচ্ছা, আপনি বুঝলেন কিভাবে এখানে 100 বছর পর পর একজন করে আসে? এখানের দেয়ালগুলোতে নজর দিলে দেখতে পাবে এখানে আমার আগে যারা এসেছিল তাদের লেখা সেখানে পাওয়া যাবে। আর তাদের জন্য, তাদের তথ্য মতে অতীত থেকে এখানে 100 বছর পর পর একজন করে লোক আসে, কিন্তু বের হতে পারে না। আচ্ছা, তাহলে তো আগে অনেকেই এখানে মারা গেছে। তাদের মৃতদেহ তো এখানে থাকার কথা। আপনি কি দাফন করেছেন সবাইকে? আজব করার বিষয় হলো, আজ পর্যন্ত আমি একজনের মৃতদেহ পাইনি এখানে। আমার যতদূর মনে হয় তারা হয়তো এখান থেকে বের হয়েছিল যেভাবেই হোক। কিন্তু আমি সব চেষ্টা করেছি, তাই আর কিছু চেষ্টা করার নেই। লোকটার পাশে আমি কাঠের কয়েকটা তলোয়ার দেখতে পেলাম। সবশেষে আশ্চর্য বিষয় হলো, আমার ব্যাগ এবং বিরুদা দুটোর একটাও আমার কাছে নেই। শুধু আমার জামা আমার কাছে আছে। আমি বুঝতে পারছি না এই বৃদ্ধ লোকটার জামা এত বছর যাবৎ কিভাবে ঠিক আছে। জায়গাটা অনেক আলাদা। উপরের পাথরগুলো একদিনে অর্ধেক সময় আলো দেয় আর অর্ধেক সময় আলো দেয় না। এক সময় রাত দিনের মতোই হয় এখানে। পানির এই পর্যন্ত অভাব হয়নি এখানে। ভিতরে মাছ রয়েছে অনেক এবং খাবার মতো ফল রয়েছে। এখানে কোনো গরম ঠান্ডার সমস্যা নেই। পরিবেশ সবসময় একরকমই থাকে। আশা করি ভালো লাগবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন। আপনার এই কাপড় 100 বছর কিভাবে টিকে আছে? একটা স্পেল আছে যার নাম রিক্রিয়েশন। এটার দ্বারা আমি যে কোনো সময় নষ্ট জিনিসকে আবার আগের মতো বানিয়ে দিতে পারি। ধরো, আমার কাপড় কোনো কিছু হলো, আমি সেটা আমার স্পেল দিয়ে আবার নতুন করে নিতে পারি। ওয়াও! আপনার কাছে তলোয়ার রয়েছে? নিশ্চয়ই তলোয়ার চালাতে পারেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমার সময়ের মধ্যে আমি তলোয়ার লড়াইয়ের মধ্যে চ্যাম্পিয়ন ছিলাম। সে কি দিন ছিল! অনেক মিস করি। আমাকে শিখাবেন? আমি কোনো স্পেল ব্যবহার করতে পারি না। আমি চাচ্ছি তলোয়ার দিয়েই শক্তিশালী হব আমি। আমি প্রথম শুনলাম কেউ স্পেল ব্যবহার করতে পারে না। যাই হোক, এখানে স্পেল না ব্যবহার করলে লজ্জায় থাকতে হবে বাছা তোমাকে। কিন্তু কোনো চিন্তা করো না, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার জানা সকল কিছু তোমাকে শিখিয়ে দেব। আমি মনে করেছিলাম বৃদ্ধ লোকটা তেমন কিছু হয়তো জানে না, কিন্তু তার কথা মতে সে আসলেই তলোয়ারের একজন সত্যিকারের মাস্টার। তার সাথে আমার অনেক ভালো সময় কাটতে লাগলো। আমাকে সে অনেক কঠোর ট্রেনিং দিতে লাগলো। তার জানা সকল কিছুই আস্তে আস্তে আমাকে শেখাতে লাগলো। আমার বৃদ্ধ লোকটার সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে, তিনি এখানে বন্দি থাকার পরও পাথরের গায়ে দিন, মাস, বছরের হিসাব ঠিক রেখেছেন। আমার এখানে আসা প্রায় 5টা বছর হয়ে গেছে। আমি 5 বছরে পুরো লোকটার দেওয়া সকল ট্রেনিং মাস্টার হয়ে ফেললাম। এই সময়ের মধ্যে আমি বুঝে গেছি এই জায়গা থেকে আসলেই বের হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। তবে ট্রেনিংয়ের মধ্য দিয়ে সময় কেটে যাবে, আমি এখান থেকে বের হওয়ার কথা একদম ভুলে গেছি। কিন্তু হঠাৎ একদিন আমার চোখের সামনে বৃদ্ধ লোকটা মারা গেছে। আমি তাকে স্যার বলেই ডাকি এখন। সে মারা যাবার আগে শুধু একটু বলল, তার নাম ছিল লুসিফার। আর কিছু সে বলতে পারেনি। তার মারা যাবার কিছুক্ষণের পরেই হঠাৎ দেহটা আলোর মতো হয়ে গেল এবং সেটা ম্যাজিক্যাল পাথরের সাথে গিয়ে মিশে গেল। আমি এখন কি করব বুঝতে পারছি না। যেহেতু আমার লোকটাও মারা গেছে, তাই আমি পুরো একা হয়ে গেছি। কিছুই করার নেই আমার এখানে। আর মনে হচ্ছে তার মতো আমাকেও এখানে মৃত্যুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ 2 মাস হয়ে গেছে বৃদ্ধ লোকটা মারা গেছে। এই কয়েক বছরে তার জানা সকল ট্রেনিং এবং জানা সকল ম্যাজিক আমার সাথে শেয়ার করে। যদিও আমি ম্যাজিক স্পেল ব্যবহার করতে পারি না, তারপরেও আমার স্পেল সম্পর্কে জানার অনেক আগ্রহ। তাই বৃদ্ধ লোকটা আমাকে তার জানা সকল স্পেলই আমার সাথে শেয়ার করেছে। আমি এখন অনেক স্পেল সম্পর্কে জানি, কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানি, কিন্তু ব্যবহার করতে পারি না। আমি কিসের জন্য ব্যবহার করতে পারি না এটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। কিন্তু বৃদ্ধ লুসিফারের কথা মতে আমার শরীরের একটা অংশ হয়তো সিল করা হয়েছে, যেটা আমার ম্যাজিক ব্যবহার করতে পারবে। আমার শুধু সেই সিলটাকে ভাঙতে হবে, তাহলে আমি ম্যাজিক স্পেল ব্যবহার করতে পারবো। কিন্তু সেটার জন্য আমাকে
সিলটা খুঁজতে হবে, আর সেটা খোঁজার জন্য আমাকে এই জায়গা থেকে বের হতে হবে। আমি আগে চেষ্টা করিনি এখান থেকে বের হওয়ার, কারণ আগে আমি বৃদ্ধ লোকটার থেকে ট্রেনিংয়ে ব্যস্ত ছিলাম। বৃদ্ধ লোকটা মূলত একাধিক তলোয়ার দিয়ে লড়তে পছন্দ করে। সে একসাথে 6টা তলোয়ার নিয়ন্ত্রণ করতে পারে। সেটা আমার জন্য একদম অসম্ভব, কিন্তু আমি মাত্র 2টো তলোয়ার চালানোই ভালো করে শিখেছি। বর্তমানে আমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করছি। আমি পুরাতন লোকদের লেখা দেখে কিছু জানার চেষ্টা করলাম। বৃদ্ধ লোকটা আমাকে তেমন বেশি কিছু বলেনি এই জায়গা সম্পর্কে, কিন্তু আমি আশা করছি কেউ তো এখান থেকে বেঁচে ফিরেছে। 1 মাস যাবৎ আমি সবগুলো দেয়ালের লেখাগুলো পড়ে কাটাচ্ছি। এর মাঝে আজকে আমি একটু ক্লু পেয়েছি। এই জায়গার নাম হলো রুইন্স অফ ড্রিম। এক কথায় এটাকে ছোট্ট স্বপ্নের দুনিয়া বলা হয়, যেটা মাটি থেকে অনেক নিচে রয়েছে। এখানে আজ পর্যন্ত যে প্রবেশ করেছে তারা কখনোই বের হতে পারেনি। যেহেতু তারা কেউই জানে না তারা এখানে কিভাবে প্রবেশ করেছে, তাই এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই তারা খুঁজে পায়নি, বরং তারা এখানেই মারা গিয়েছে। তবে একজন লিখেছিল যে এখানে একটা কিছু দেখেছিল, সেটা সে কখনো উঠাতে পারেনি। হয়তো সেটাই এখান থেকে বের হওয়ার রাস্তা। সরাসরি লেখা নেই সে কি দেখেছিল, কিন্তু আমার মনে হয় সেটাই এখান থেকে বের হওয়ার রাস্তা। আমাকে শুধু খুঁজতে হবে সেই জিনিসটা যেটা ধরতে পারেনি। আপাতত আমি সেখানে যা দেখছি তাতে একটা জিনিসই রয়েছে যেটা আমার ধরার বাইরে। সেটা হলো উপরের পাথর। সেটা আলো দিচ্ছে, তাছাড়া যা রয়েছে সবই ধরার মতো। তাছাড়া আমি দেয়ালের একদম উপরে কোনো কিছু দেখছি না যে আমার ধরার বাইরে। এদিকে আমার মাথা ঘুরছে কি করব এটা ভেবে, তাই আমি শান্ত হয়ে পানিতে নেমে পড়লাম। ছোট্ট পুকুর হলেও পানি কতটা গভীর আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। আমার মনে হচ্ছে এই পুরো জিনিসটা পানির উপরে ভাসছে, কারণ আমি ডুব দেওয়ার পর নিচে শেষ দেখতে পাই না। কিন্তু যা মনে তা অনেক গভীর হবে। তখনই আমার লেখার কথা মনে পড়ে গেল। সে লিখেছিল জিনিসটা সে ধরতে পারেনি। আমার এখন মনে হচ্ছে যে পানির নিচের কথাই বলেছে। জিনিসটা আসলেই অসম্ভব। পানির গভীরতা না জেনে নিচে যাওয়া পাগলামি। কেউই চেষ্টা করবে না এটা। পানির অ্যাট্রিবিউট যাদের আছে শুধু তারাই পানির নিচে স্পেলের মাধ্যমে যেতে পারে, কিন্তু একদম বেশি নিচে যাওয়া কারোর জন্য সম্ভব নয়, কারণ অনেক নিচে গেলে পানির চাপ অনেক বেড়ে যায়, আর তখন ম্যাজিক পাওয়ারও বেশি প্রয়োজন হয় স্পেল ঠিক রাখতে। আমি কি করব বুঝতে পারছি না, কিন্তু এটা ছাড়া আমি কোনো সুযোগ দেখছি না। কিন্তু কিছু তো করতেই হবে। পানির নিচে ছাড়া অন্য কোনো জায়গা আমি দেখছি না, আর এটা চেষ্টা না করলে আমি চিরকাল এখানেই বন্দী থাকবো। আমি চাই না সারা জীবন এখানেই থাকতে, তাই কিছু একটা করতেই হবে আমাকে। আমাকে যে করেই হোক একদম পানির নিচে যেতে হবে, কিন্তু সেটা কিভাবে? আমি ভাবতে লাগলাম কি করা যায়। আমি আশেপাশে তেমন কিছুই দেখছি না। বৃদ্ধ লোকটা যেখানে মারা গেছে সেখানে আমি একটা বড় পাথর গেঁথে রেখেছি, যাতে আমার পা না পড়ে। আমার নজর সেই পাথরটার উপরে পড়লো। আমি দৌড়ে গেলাম গাছ 3টার কাছে। লুসিফারের বানানো 6টা কাঠের তলোয়ার এখানে অনেক কাজে দিল। গাছ 3টার গোড়ায় আমি খুঁড়তে লাগলাম। অনেকটা জড়ও পেলাম, সেখানে কেটে নিলাম। চিকন 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 জড়গুলো একসাথে বেঁধে লম্বা এবং মোটা এক ধরনের দড়ি বানিয়ে ফেললাম। আমি পাথরটাকে দড়ি দিয়ে বেঁধে ফেললাম এবং তলোয়ার 6টা আমি লুসিফার যেখানে মারা গিয়েছি সেখানে রেখে মাটিতে গেঁথে দিলাম। তারপর দড়ির আরেক অংশ আমি আমার ডান পায়ে বেঁধে নিলাম। আবার পাথরটাকে আমি উল্টে উল্টে পানির কাছে নিয়ে আসলাম। আমার একটাই চান্স এখান থেকে বেঁচে ফেরার। সেটা হলো যদি আমি পানির মধ্যে দম ঠিক রাখতে পারলে আমি কোনো রকম ঢোক গিলে ফেললাম। এখন মৃত্যুতে আমার ভয় নেই, যা হওয়ার সেটা হবে। হয়তো বেঁচে ফিরবো, না হলে পানির নিচে মারা যাব। কিন্তু আমি এখানে বৃদ্ধ লুসিফারের মতো একা থাকতে চাই না। আমি পাথরটাকে ফেলে দিলাম পানিতে, এবং সেটা এত স্পিডে পানির নিচে পড়েছিল যে আমি আমার দম হারিয়ে ফেলতে লাগলাম। পাথর শুধু পড়ছেই নিচে। আমি আমার চোখ লাগাই, আমি দেখতে পাচ্ছি না কিছুই। আর পানির এত নিচে আলো না থাকায় আমার দেখতে অনেক সমস্যা হচ্ছে, আমার দম রাখতে অনেক সমস্যা হচ্ছে। কিন্তু তারপরও আমি আরো নিচে যাচ্ছি। হঠাৎ আমার নিচে পড়ার স্পিড আরো বেড়ে গেল। আমি এত স্পিডে নিচে যাচ্ছি দেখে মনে হচ্ছে আমি আকাশ থেকে মাটিতে পড়ছি। হয়তো আমার স্পিড আগের থেকে 10 গুণ বেড়ে গেছে, এবং আমার দমও প্রায় শেষের দিকে। হঠাৎ আমার দম শেষ হয়ে গেল, আর আমি কিছুটা পানি খেয়ে বেহুশ হয়ে গেলাম। পানির এত চাপ ছিল যেটা আমার শরীরে এখনো পিষে ফেলতে চাইছিল। যখন আমি চোখ খুললাম আমি ভেবে নিয়েছিলাম মারা গেছি। মনে হচ্ছিল পরের জীবনে চলে এসেছি আমি। আমি যে মাটির উপরে দাঁড়িয়েছি সেটা দিয়ে নীল আলো বের হচ্ছে। অনেক মনোমুগ্ধকর একটা দৃশ্য। সামনে বিশাল একটা মোটা গাছ রয়েছে, যেটার সামনে একটা বিশাল পাথর রয়েছে। পাথরের উপরে একটা তলোয়ার গাঁথা রয়েছে, যেটা দেখতে একদম নীল রঙের। আমি আবার শরীরটা চিমটি দিয়ে কেটে নিলাম। একটু রক্ত বের হয় দেখে বুঝলাম আমি মরিনি এখনো। মনে হচ্ছে আমি
পানির নিচে আরেকটা জায়গায় চলে এসেছি। উপরে আমি কিছু দেখতে পাচ্ছি না, কারণ উপরে শুধু কালো অন্ধকার। আমি এগিয়ে গেলাম পাথরের কাছে। তলোয়ারটা আমার খুব ভালো লেগেছে। পাথরের গায়ে অনেক বড় কিছু লেখা আছে। লেখাগুলো পড়তে লাগলাম। যদি তুমি এ পর্যন্ত এসে থাকো, তাহলে আমি নিশ্চয়ই মেনে নিচ্ছি তুমি ওয়াটার ম্যাজিকে অনেক পারদর্শী। শুধু তাই নয়, তোমার বুদ্ধি এবং সাহস দুটোই আছে। যাই হোক, অনেক প্রশ্ন তোমার মাথায় আছে, কিন্তু আমি সবগুলোর উত্তর দিতে পারবো না। সাধারণত তুমি যে জায়গায় এতদিন ছিলে সেটাকে বলা হয় রুইন্স অফ ড্রিম। মূলত এটা আমি প্রথম আবিষ্কার করেছিলাম। মূলত এই তলোয়ারটার মধ্যে ওয়াটার ড্রাগন ভেলিরাসিল রয়েছে। এটা অনেক গুরুত্বপূর্ণ অস্ত্র। আমি চাইনি যে কারো হাতে এটা চলে যাক, তাই আমি এটাকে এই রুইন্স অফ ড্রিমে নিয়ে আসি এবং এটাকে এখানেই সিল করে রাখি। যে কেউ এই তলোয়ারটাকে ব্যবহার করতে পারবে না, যদি না ভেলিরা নিজ থেকে তার পার্টনার না পছন্দ করে। কিন্তু আমি বলতে পারি, যদি তুমি এতদূর এসে থাকো, তাহলে নিশ্চয়ই ভেলির জন্য তুমি যোগ্য একজন ব্যক্তি। তারপরও আমি আশা করব ভেলিরার সঠিক ব্যবহার করবে। যদি ভেলিরাকে পাথর থেকে উঠাতে পারো। আমি বুঝতে পারলাম যে এই পাথরটা প্রথম খুঁজে পেয়েছিল সেই হয়তো ওয়াটার ড্রাগন ভেলিরাকে মুক্ত করেছিল। কিন্তু হয়তো এটা অনেক আগের কাহিনী। যেহেতু আমার মতো অনেকেই এই জায়গার মধ্যে এসেছে, তাই আমি যেটা বুঝতে পারছি সেটা হলো এই জায়গাটায় বের হওয়ার রাস্তা আগে খুব সহজেই ছিল, কিন্তু এই লোকটা হয়তো সবকিছু চেঞ্জ করেছে। জায়গাটাকে সে হয়তো নিজের মতো আবার বানিয়েছে, যাতে সে এখানে আসা সবাইকে পরীক্ষা করতে পারে। যাই হোক, আমি এই বিষয়ে মাথা ঘামাতে চাই না। আমি তলোয়ারটাকে ডান হাত দিয়ে ধরলাম, কিন্তু আমার ডান হাত হঠাৎ জ্বলতে শুরু করলো। হাতে পেঁচানো কাপড়গুলো আগুনে পুড়ে গেল। ডান হাতে যে ড্রাগনের ছবি ছিল সেটা দিয়েই আগুন বের হচ্ছে। হঠাৎ তলোয়ার থেকে বিদ্যুতের শক খেলাম, জোরালো একটা। তাতে আমি দূরে গিয়ে পড়লাম। বুঝতে পারলাম না কি হচ্ছে, কিন্তু যতদূর আমি বুঝতে পারছি, আমার ডান হাতের ছবিটা ভেরুদাকে উঠানোর পরেই হয়েছিল। আর ভেরুদাকে আমি ছাড়া কেউ উঠাতে পারে না। এর মানে আমি ডান হাত দিয়ে এই তলোয়ার উঠাতে পারবো না। যেহেতু আমার ডান হাতে ফায়ার ড্রাগনের ছবি আঁকা, তাই সেটা দিয়ে আগুন বের হচ্ছিল। কিন্তু তলোয়ার ছেড়ে দেওয়ার পর আমার হাত জ্বালা করা এবং আগুন বের হওয়া দুটোই বন্ধ হয়ে গেল। আমি আবারও সাহস করে গেলাম এবং বাম হাত দিয়ে তলোয়ারটার হাত ধরলাম। এবার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু টান দিতে যাব তার আগেই আবারও বিদ্যুতের শক খেলাম এবং দূরে গিয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম অনেক শক্তিশালী সিলিং স্পেল দিয়ে আটকানো হয়েছে এটাকে এখানে। আমাকে এটাকে টেনে বের করতে হলে একটু শক খেতেই হবে। আমি আবারও চলে গেলাম সামনে এবং বাম হাত দিয়েই ধরলাম। টান দিলাম আবার দেরি না করে, আর সেই সাথে শকও লাগতে লাগলো। কিন্তু আমি এবার ছেড়ে দিলাম না। আমার পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে, কিন্তু কোনোভাবেই আমি নড়তে পারছি না। টান দেওয়ার শক্তিটুকু আমার নেই। হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে আমার। দম নিতেও সমস্যা হচ্ছিল। তখনই আমার পিঠ থেকে 12টা সাদা হাত বের হলো। হাতগুলো এক এক করে পুরো তলোয়ার ধরে ফেললো এবং সেটাকে টেনে পাথর থেকে বের করে দিল। তলোয়ার আমার বাম হাতে চলে আসলো, আর তখনই আমার শরীরে যে ক্ষত হয়েছে সেগুলো আবার ঠিক হয়ে যেতে লাগলো। একা একাই আমার হৃৎপিণ্ড আবার কাজ করতে লাগলো। হঠাৎ তলোয়ার থেকে একটা নীল আলো বের হলো, যেটার জন্য আমি কিছুক্ষণ দেখতে পেলাম না কিছুই। আর তারপরে দেখতে পেলাম আমার বাম হাতে আরেকটা ড্রাগনের ছবি আঁকা হয়ে গেছে, যেটা ডান হাতের থেকে আলাদা। তবে এটা একদম সত্যিকারের ড্রাগনের মতোই দেখা যাচ্ছে। নীল রঙের ছোট্ট একটা ড্রাগন মনে হচ্ছে দেখে। সবচেয়ে অবাক করার বিষয় হলো আমার বাম হাতেই নড়তে লাগলো ড্রাগনটা। ডান হাতের ড্রাগনটা শুধু কালো রঙের শরীর আঁকানো, তাছাড়া একটু আগে আমি আগুন দেখতে পেয়েছি শুধু সেটা দেখতে গিয়ে। কিন্তু বাম হাতের পুরোটা সত্যিকারের ড্রাগনই, আর আমি অবাক হচ্ছি এটা নড়াচড়া দেখে। হঠাৎ কথা বলতে লাগলো বাম হাতের ড্রাগনটা। তাহলে এত বছর পর আমাকে কেউ ঘুম থেকে ভাঙালো। একটা মেয়েলি শব্দ। ড্রাগনটা মেয়ে? আমি চিল্লিয়ে উঠলাম। কি হয়েছে? চিল্লাচ্ছ কেন বাচ্চা? আমার হাতের ছবিওয়ালা ড্রাগন কথা বলছে আমার সাথে। আমার এটা বিশ্বাস হচ্ছে না। আমি মনে হয় স্বপ্ন দেখছি। না বৎস, তুমি স্বপ্ন দেখছো না, বরং এটাই সত্যি। এই তলোয়ার যে উঠাতে পারবে তার হাতে আমি এভাবেই থাকবো, আর তুমি মারা যাওয়া পর্যন্ত আমি এভাবেই তোমার হাতে থাকবো। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না। এই তলোয়ার ধরার পরে আপনার ছবি আমার হাতে আসলো, আর আপনি কথাও বলছেন, কিন্তু এই যে আমার বাম হাতে আপনার মতো আরেকটা ড্রাগনের ছবি রয়েছে, কিন্তু সে কথা বলছে না কেন? আমি তো ওইটা তো ইগ্রাসিল। ওকে পেলে কোথায়? একটা আজব গুহার মধ্যে বন্দি ছিল। আমাকে বলেছিল তাকে মুক্ত করতে, কিন্তু কি হয়েছিল তার সাথে আমি বুঝতে পারিনি। হঠাৎ সে বিশাল ড্রাগন থেকে একটা তলোয়ার হয়ে গিয়েছিল, আর সেটা আমি ধরতেই হাতে এই ছবি চলে আসে। ও, তাহলে তুমি তাকে মুক্ত করেছিলে তার সিল থেকে। আসলে এটা আমাদের ড্রাগনদের শেষ ম্যাজিক।
আমরা বেশ কিছু স্পেশাল ড্রাগন ছিলাম যাদের কাছে অস্ত্র হওয়ার ক্ষমতা ছিল। এটা একটা স্পেল যেটা আমাদের সারা জীবন অস্ত্র হতে থাকতে দিবে। আমরা তখনই মারা যাব যখন আমাদেরকে অস্ত্রকে কেউ ভেঙে ফেলবে। তাছাড়া আমরা আমাদের ব্যবহারকারী ছাড়া চিরকাল ঘুমে থাকবো। আর সেই স্পেল ব্যবহার করলে অনেকটা সময়ের প্রয়োজন হয় ড্রাগনদের ঘুম থেকে উঠতে। আমি যখন এটা ব্যবহার করেছিলাম তারপর 10 বছর ঘুমিয়েছিলাম, এবং যে মুক্ত করেছিল 10 বছর পর তার হাতে আমার সম্পূর্ণ রূপ দেখা দিয়েছিল। তাছাড়া আমি 10 বছর ইগদাসিলের মতোই ছিলাম। ও আচ্ছা, এখন আমরা বের হব কিভাবে এখান থেকে বলতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কিন্তু শর্ত আছে দুটো আমার। আবার শর্ত? হ্যাঁ, আমাকে ব্যবহার করার জন্য তো দুটো শর্ত মানতেই হবে। ওকে ঠিক আছে, কি শর্ত আপনার? আমার নাম ভেলিরা, আমাকে তুমি করে বলতে হবে এবং নাম ধরে ডাকতে হবে। সংক্ষেপে ভেলেই বললেই হবে। ওকে। আরেকটা হলো, ওয়েট, ওইখানে তো দুটো শর্ত ছিল। না, ওটা একটা ছিল, আরেকটা আছে। ওকে বলো শুনি। আগে প্রমিস করো এটা কাউকে জানাবে না, বিশেষ করে ইগরাসিলকে না, যখন ও ঘুম থেকে উঠবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার দ্বিতীয় শর্ত হলো আমাকে ইগরাসিলের কাছে নিয়ে যাও। কিভাবে? তোমার বাম হাত এবং ডান হাত একসাথে করো, তাহলেই হয়। আমি 2 হাত একসাথে করলাম, তখনই একটা চুমুর শব্দ হলো। জোরে চুমু দিলে যেমন একটা শব্দ হয়, তেমনই একটা শব্দ হলো। এবার আমি হাত সরাতে লাগলাম। ভেলি পুরো লজ্জায় লাল হয়ে গেছে। আসলে আমি ইগদাসিলের উপর অনেক আগে থেকেই প্রেমে পড়ে আছি, কিন্তু পানি আর আগুন কখনো তো এক হয় না, এই জন্য সাহস করে কখনো বলতে পারিনি। তাই আজ একটু সাহস দেখিয়ে দিলাম। আমার মনে হয় না এভাবে কেউ ভালোবাসা দেখায়। আমরা ড্রাগনরা এভাবেই নিজেদের ভালোবাসা দেখাই একে অপরের সাথে। আচ্ছা বাদ দাও, এখন বের হব কিভাবে এখান থেকে? খুব সহজ। আমার মূল শরীরকে ধরো শক্ত করে, এবং সেটা দিয়ে ওই বিশাল গাছে একটা স্লাইস দাও। একটা পোর্টাল খুলে যাবে যেটা কিনা তোমাকে বের করে দিবে এখান থেকে। আমি ভেলির কথা মতো গাছের মধ্যে স্লাইস দিলাম একটা বাম হাতে তলোয়ার দিয়ে, এবং ভেলির কথা মতো একটা পোর্টাল খুলে গেছে গাছের মধ্যে। আমি আর দেরি করলাম না, সোজা ভিতরে ঢুকে গেলাম। সবচেয়ে রহস্যের বিষয় হলো আমি পোর্টালে ঢোকার পরেই চোখ বন্ধ করে নিয়েছিলাম। যখন আমি চোখ খুললাম, আমি তখন ঠিক সেই গুহার মধ্যে দেয়ালে পিঠ লাগিয়ে বসে আছি। আমার পিঠ, আমার ব্যাগ রয়েছে। সবচেয়ে আজব হলো আমার সবকিছু স্বপ্নের মতোই লাগছিল। আমার জামা কাপড় সবকিছু কেমন যেন ছোট ছোট মনে হচ্ছিল। জামা কাপড় কিচ্ছু হয়নি, কিন্তু সমস্যা হচ্ছে ছোট হওয়া নিয়ে। আমার এখনো মনে হচ্ছে আমার জামার সাইজ লুসিফার বানিয়ে দিয়েছিল তার ম্যাজিক দিয়ে। মনে হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম আর স্বপ্ন দেখছিলাম এই জায়গা সম্পর্কে। কিন্তু আমার বাম হাতে তলোয়ারটা দেখে আমি বুঝতে পারলাম সব স্বপ্ন ছিল না, বরং আমি নিজেই স্বপ্নের দুনিয়ায় চলে গিয়েছিলাম। আমি আশা করব এখানে 5 বছরে তেমন কিছুই চেঞ্জ হয়নি। আমার মনে হলো যে আমি গুহার মধ্যে হারিয়ে গিয়েছিলাম, তাই আমি আর কোনো রাস্তা নিলাম না। সোজা গুহার দেয়াল ভাঙার সিদ্ধান্ত নিলাম। ভেলির ক্ষমতা তো আমারও দেখাতে হবে। আমি ভেলিকে শক্ত করে ধরলাম বাম হাত দিয়ে। এবার তলোয়ারটা থেকে বিশাল পানির টর্নেডো বের হতে লাগলো, এবং সেটা সামনের দিকে যেতে লাগলো। আমি সোজা দেয়ালের দিকে সেটা ছুঁড়ে মেরেছি, যাতে পুরো দেয়ালটা ভেঙে যায়। পানির টর্নেডোর ফলে আমার সামনের সমস্ত দেয়ালের গুলো ভেঙে গেল। পুরো গোল একটা রাস্তা হয়ে গেছে। বেশ কয়েকটা দেয়াল ভেঙেছে, সেটা আমি বুঝতে পারলাম। আমি আর দেরি করলাম না। আমার শরীর কাপড়ের থেকে অনেক বেড়ে গেছে। প্রথমত আমাকে নতুন জামা কাপড় পরতে হবে, এভাবে শহরে ঘুরলে সেটা ঠিক হবে না। তাই আমি হাঁটতে লাগলাম। আমি জানি আমি যদি ভিতরের রাস্তা দিয়ে হাঁটতে থাকি তাহলে এই জায়গা থেকে কখনোই বের হতে পারবো না। এখান থেকে বের হতে হলে আমাকে সব দেয়াল ভেঙে বের হতে হবে। আমি আশা করছি যে আমি মাটির নিচে না, এখন আমি মাটির নিচে থাকি, তাহলে দেয়াল ভাঙা অনেক ক্ষতিকর হবে, কারণ সমস্ত গুহার পাথর আমি আমার উপরেই পড়তে পারে। আর সেটার জন্য আমাকে সতর্ক হতে হবে। আমি আগাতে লাগলাম। যে জিনিসটা আমাকে এখান থেকে ভাবাচ্ছে সেটা হলো আমি আদৌ কি আমার সামনে আছি কিনা, কারণ 5 বছরের বেশি সময় ছিলাম আমি রুইন্স অফ ড্রিমে, আর আমার মনে হচ্ছে এখানে 5 বছর কেটে গেছে। 5 বছরের রাজ্যের সবকিছু বদলে গেছে হয়তো, কিন্তু তারপরেও আমাকে সতর্ক থাকতে হবে, কারণ শহরের কেউ আমাকে এখন চিনবে না হয়তো। আবার আমার কাপড় দেখেও যতদূর মনে হচ্ছে আমার এখানের সময় এবং রুইন্স অফ ড্রিমসের সময় অনেক আলাদা, কারণ আমার জামা কাপড় থেকে আমার শরীর বড় হয়ে গেছে। বৃদ্ধ লুসিফার আমার জামা কাপড়ের খেয়াল রেখেছে। তার স্পেলে জামা কাপড় আবার নতুনের মতো হয়ে যায় এবং শরীরের সাইজ মতো বড় হয়। যাই হোক, আমি এখন দুটো কনসুলশনে এসেছি। প্রথমত হলো হয়তো আমার ব্যাগ এবং তলোয়ারের মতো আমার সাথে আবার আসল জামা কাপড় যায়নি সেখানে। দ্বিতীয়ত হয়তো আমি যেই সময়ের সাথে এই সময়ের তেমন কোনো সম্পর্ক নেই। আমি আর ভাবলাম না,
আমি আমার রাস্তা আর আমার তলোয়ার টর্নেডোর সাহায্যে বানিয়ে নিয়েছিলাম। শেষমেশ গুহার মধ্য থেকে আমি বের হওয়ার রাস্তা বানিয়ে ফেললাম। এখন সময়ের সাথে কি সমস্যা হচ্ছে সেটা ক্যাপিটালে ফেরত যাওয়ার পর আমি বুঝতে পারবো। আমি রাস্তার শেষ প্রান্তে এসে দাঁড়ালাম, নিজেকে বিশাল একটা পাথরের উপরে আবিষ্কার করলাম। পাথরের ঠিক মাঝ বরাবর একটা বড় গর্ত হয়ে গেছে। আমি দাঁড়িয়ে থাকলাম না আর সোজা লাফ দিলাম। আমার জন্য অনেক উঁচু হয়ে গেছে লাফটা, কিন্তু এছাড়া আমার কোনো উপায় দেখছি না। তুমি তো আসলেই পাগল, এত উপর থেকে কেউ লাফ দেয়? এর থেকে অনেক নিচু থেকে লাফ দিয়েছি আমার পাওয়ার জন্য, তাই আমি আমার জন্য হয়তো কিছুই না। তারপর তখন তো পানিতে, এখন তো সোজা আকাশ থেকে পড়েছ, তো কি? মাথার বুদ্ধি থাকলে সবই করা যায়, যেহেতু আমার কাছে দুটো তলোয়ার আছে। আর বৃদ্ধ লুসিফারের দেওয়া ট্রেডিং চেক করা, এর থেকে ভালো সময় আর হয় না। আমি আমার পিঠ থেকে ভীরুদাকে বের করলাম। দুই হাতে দুটো তলোয়ার আমার কাছে, এবং দুটোই আমি পাথরের গায়ে গেঁথে দিলাম, এবং সেটা পাথরের গায়ে ঢুকে গেল। কিন্তু আমার পাবার স্পিড অনেক বেশি বলে তলোয়ার দুটো আমার পুরো স্পিড আটকাতে পারছে না। একদম মাটিতে পড়ার আগেই আমার পড়ার পুরো স্পিড কমে গেল। আমি মাটি থেকে এক হাতে উপরে রয়েছি। আমার তলোয়ার দুটো একদম শক্ত হয়ে পাথরের গায়ে গেঁথে আছে। আমি টান দিয়ে সেগুলো বের করলাম এবং দুটোই আমার ব্যাগের মধ্যে রেখে দিলাম। ওয়াও, অনেক ক্লোজ ছিল সেটা। একটু হলেই তো সব শেষ হয়ে যেত। এটাকে আবালামি বলে। এভাবে জীবনকে ঝুঁকিতে রাখতে কেউ, এটা কোনো কথা? জীবনকে ঝুঁকিতে না রাখলে শক্তিশালী হব কিভাবে? তুমি একদম কর্ডিলার মতো। কর্ডিলাকে? সে আমাকে মুক্ত করেছিল। সেই প্রথম ছিল যে আমার তলোয়ার ফর্মকে প্রথম উঠিয়েছিল, এবং তারপর তুমি। ওয়াও। আচ্ছা, ভ্যালি ক্যাপিটালে যাচ্ছি আমি এখন। আমি যাচ্ছি, তুমি কোনো কথা বইলো না সেখানে। হ্যাঁ, সেটা আমি জানি। দুটো ড্রাগনকে নিজের শরীরে নিয়ে কেউ ঘুরতে অবশ্যই পুরো রাজ্য ভয় থাকবে। হ্যাঁ, আমি কোনো রকম আমার ব্যাগে থাকা কিছু আলাদা কাপড় নিয়ে আমার দুটো হাত ভালো করে পেঁচিয়ে রাখলাম। মুখের মধ্যে মাস্কটা কোনো রকম পেঁচিয়ে রাখলাম। আমি আবার শহরের মধ্যে প্রবেশ করতে যাব, কিন্তু গেটের সামনে আমাকে থামিয়ে দিল। আমি এখন থেকেই সব বুঝে গেলাম, অনেক সময় কেটে গেছে। কারণ আমি গেটের সামনে এবং ভিতরে অনেক পরিবর্তন দেখতে পেলাম। শহরে ঢোকার গেটে অনেক পরিবর্তন হয়েছে। এখন সিকিউরিটি অনেক উন্নত হয়েছে, সেই সাথে শহরও। আর আমাকে দেখলে তো যে কেউ সন্দেহ করবে, কারণ আমার সাইজের থেকে আমার জামা কাপড় অনেক ছোট। আর এছাড়াও আমার সময় পার হয়েছে এখানেও। এর মধ্যে আমাকে কেউ চিনবে না এখানে। তারপর ভিতরে যাওয়ার একটাই সুযোগ আমার। আমি আমার চেক আপের সময় আর্কাইভের আইডি কার্ড দেখিয়ে দিলাম, যেটা অনেকটা কাজে দিয়েছে। কিন্তু সকলে আমার দিকে সন্দেহের নজরে দেখছিল। আমাকে তারা কিছু না বলেই ঢুকতে দিয়েছে ভিতরে। যাই হোক, আমি এদিকে আর নজর দিলাম না। আমার ব্যাগে কিছুটা অর্থ রয়েছে, আমি সেগুলো নিয়ে সোজা জামা কাপড় কিনতে চলে গেলাম। আসলেই আমার এখন লজ্জা লাগছে ছোট জামা কাপড় পরে এভাবে শহরে ঘুরতে। শুধু সেটা নয়, মাস্ক এবং হাতের ব্যান্ডেজ কাপড়গুলো আমার শরীরে আজব লাগছে এখন, কারণ আমার শরীর অনুযায়ী আমার জামা হয়নি। আমি আর সময় দেরি না করে সোজা চলে গেলাম নিজের জামা কিনতে। জামা কেনার পর একটা ডায়ার ফোর্সের দোকানে গিয়ে পা দিলাম। অবশ্য ভীরুদার জন্য তার কভার রয়েছে, কিন্তু ভ্যালির জন্য একটা সুন্দর একটা কভার কিনতে হবে। আপাতত শহরে ঠিকমতো থাকার মতো গেট আপ আমার হয়ে গেছে, কিন্তু অসুবিধা হলো আমার থাকা নিয়ে। আমি তো আগে ছিলাম প্যালেসে, কিন্তু প্যালেসে কি আমাকে মেনে নিবে? আর আমি এমনিতেও সেই জেনারেলের কাছে আর ফিরে যেতে চাই না। একজন সৈনিক হওয়ার ইচ্ছা আমার অনেক আগেই শেষ হয়ে গেছে। সৈনিক মানেই আমাকে অন্যের গোলামি করতে হবে সারা জীবন, আর আমি সেটা সবসময় মেনে নিতে পারবো না। আমি থাকবো কোথায়, এটা ভাবতে ভাবতে আমি হারিয়ে গেলাম। এতক্ষণ আমার নজর ছিল না আমি কোথায় যাচ্ছিলাম, তাই আমি কোথায় চলে এসেছি সেটা বুঝতে পারছি না। যাই হোক, এখানে তেমন লোকজন দেখতে পাচ্ছি না। হঠাৎ আমি লক্ষ্য করলাম কারো চিল্লানোর শব্দ। চিল্লানোর শব্দটা সামনে একটা গলি থেকে আসছে। আমি কোনো কিছু না ভেবেই দৌড় দিলাম। একটা মেয়ের চিল্লানোর শব্দ শুনছি আমি, জানি না কি হচ্ছিল। কিন্তু যাওয়ার পর আমি দেখে অবাক, সেখানে দাঁড়িয়ে আছে হ্যারি, লুসি এবং লুসানা। লুসির শরীর দিয়ে ব্লাড বের হচ্ছে, আর লুসানা তাকে হিল করছে। হ্যারি দুজনকে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু আমি কাউকেই সেখানে দেখতে পেলাম না। হঠাৎ মাথার উপর থেকে আমি কিছু ছুরি ওদের দিকে যেতে খেয়াল করলাম। হ্যারির সেদিকে নজর নেই। আমি বুঝতে পারলাম তারা সেটিকে আহত হবে, তাই আমি ভীরুদাকে সেদিকে ছুঁড়ে মারলাম। লুসিফারের দেওয়া ট্রেনিংয়ের মধ্যে এটাও একটা। আমি আমার তলোয়ার দিয়ে যে কোনো জিনিসকে আটকাতে পারি, তবে সেটার আকার আমার তলোয়ারের ব্লেডের প্রশস্তি থেকে ছোট হতে হবে। বড় হলে একটার বেশি সম্ভব না। ভীরুদা একদম ঠিক জায়গা মতো পৌঁছে গেল।
আর ছোট্ট ছোট্ট সবগুলো ছুরি বিরুদার ব্লেডের সাথে লেগে হ্যারিদের পাশ দিয়ে চলে গেল আর বিরুদা একদম দেয়ালে গেঁথে গেল। আমি এবার সামনে এগিয়ে গেলাম এবং বিরুদাকে দেয়াল থেকে বের করলাম। আমি ওদের তিনজনের সামনে দাঁড়ানোর পর হ্যারি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। দর্শক বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। সম্ভব হলে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন।